আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে যুক্ত হয়েছি। আমি প্রথমেই সকলকে ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, আগামীকালকে দীর্ঘ ছুটির পরে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদের পদচারণায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখরিত হবে ইনশাআল্লাহ। রুবেল সরকার সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব মোহাম্মদ নয়ন মিয়া সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই কয়েকটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে আমরা একটু বিচলিত। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের যে নিয়োগ। এই বিষয়টি আমাদের তরুণ প্রজন্মের আইসিটিতে যারা যোগ্য, দক্ষ এবং তুলনামূলক তরুণ প্রজন্মের যোগ্য শিক্ষকদেরকে চরমভাবে হতাশ করেছে। আমি অনেক শিক্ষককে চিনি যাদের হয়তো 18 বছর হয়নি, কিছুটা কম আছে, কিন্তু আইসিটিতে অনেক বেশি এক্সপার্ট ওনারা, আবার অন্যান্য বিষয়ে অনেক বেশি এক্সপার্ট। 18 বছর আগে যারা নিয়োগ হয়েছে তাদের তুলনায় ওনারা অনেক দিক থেকে এগিয়ে। কিন্তু আমরা যেটা দেখলাম যে নীতিমালার আলোকে আবেদন চাওয়া হলো, 83,000 শিক্ষক আবেদন করলেন। রাজনৈতিক কারণে, এটা আমি বলবো পলিটিক্যালি মোটিভেটেড, নিঃসন্দেহে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে শিক্ষকগুলো আপনার বইপত্র কিনে পড়াশোনা শুরু করেছিলেন, প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন, তাদেরকে চরম ভাবে হতাশ করা হলো। এই সিদ্ধান্তটা একটি অযৌক্তিক, অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। এটা কোনোভাবেই আমাদের এমপিওভুক্ত শিক্ষার জন্য কল্যাণ নিয়ে আসবে না, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই সিদ্ধান্তটি না নিলেও পারতেন। অন্তত এই নিয়োগটি যাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে, অন্তত এই নিয়োগটি তাদের মাধ্যমে তাদেরকে নিয়েই হওয়া দরকার ছিল। এটা আমাদের শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষার জন্য একটি কালো অধ্যায় হিসাবে এটা চিহ্নিত হয়ে থাকবে। অলরেডি আপনার সার্কুলার হয়েছে, হয়তো নিয়োগও হবে। হাজার হাজার আইসিটিতে দক্ষ এবং তুলনামূলক যোগ্য শিক্ষকদেরকে হতাশার সাগরে ভাসিয়ে হয়তো নিয়োগও হবে। আমরা এটার প্রতিবাদ অব্যাহতভাবে জানিয়েছি, এখনো আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা আবেদন করেছেন আগের নীতিমালা অনুযায়ী তাদেরকে পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অন্তত যারা আবেদন করেছে তারা যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হোক। আরেকটি বিষয়, আমাদের যে উৎসব ভাতার বিষয়টি আপনারা সবাই জানেন যে মন্ত্রণালয় থেকে, আমাদের অর্থ মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রী মহোদয় ডিউ লেটার দিয়েছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কাজ করছে।
যেহেতু সরকার স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগটি নিয়েছেন কোন রকমের আন্দোলন ছাড়া, আমার বিশ্বাস এটা হয়তো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আজকে একটি অনলাইন পোর্টালে যে নিউজ দেখলাম, আগামী সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে তাদের সম্ভবত তারা মতামত জানাবেন, এবং এই মতামতের প্রেক্ষিতে ওনারা যদি পজিটিভ মতামত দেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় ওনারা জিও জারি করবেন আমরা আশা করছি। তো এটা একটা ভালো সিদ্ধান্ত। আন্দোলন ছাড়া যদি 10% সরকার শিক্ষকদেরকে দেই, আমরা সরকারকে অবশ্যই সাধুবাদ জানাবো। তবে আমাদের সরকারের কাছে অবশ্যই আমরা দাবি জানাবো যে আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত উৎসব ভাতা, আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় আন্দোলন করে 25 থেকে 50% আমাদের উৎসব ভাতাকে আমরা উন্নীত করতে পেরেছি। আমরা চাইবো যা 60 না, যাতে আগামী ঈদুল আজহার আগে এই উৎসব ভাতা যাতে 100 ভাগ করা হয়, এটা আমরা অবশ্যই সরকারের কাছে আহ্বান জানাবো এবং দাবি জানাবো। 60 করলে আমরা 60কে সাধুবাদ জানাবো, পাশাপাশি আমরা 100%-এর দাবিতে কিছু কর্মসূচি আমরা হাতে নেব, যেগুলোর মধ্যে আপনার স্মারকলিপি দেওয়া, তারপরে সংবাদ সম্মেলন এবং সবশেষ মাঠের কর্মসূচি ঘোষণা করা। আমরা বিক্ষিপ্তভাবে উৎসব ভাতার জন্য এই আন্দোলনটা আমরা হয়তো করবো আগামী দিনে ইনশাল্লাহ, আমরা চিন্তা ভাবনা করছি। তো সুতরাং সরকারকে বলবো, যদি আপনারা আমাদের প্রতি আসলে আন্তরিক থাকেন তাহলে এই পার্সেন্ট আমরা দেখতে চাই না। আমরা শীতি উৎসব ভাতা, স্কেলের অর্ধেক উৎসব ভাতা, 60% উৎসব ভাতা, এটা আমরা ইন্টারভুক্ত শিক্ষকরা দেখতে চাই না। আমরা চাই যাতে আমরা ঈদুল আজহা থেকে আমাদের জন্য 100% উৎসব ভাতার ব্যবস্থা করা হয়। এটা আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আহ্বান জানাবো যে আমাদের যাতে আগামী ঈদ থেকে 100% উৎসব ভাতার ব্যবস্থা আমাদের জন্য করা হয়। এর বাইরে আরো কিছু টুকটাক বিষয় আছে, বদলির বিষয়টি আছে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার, আমি আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার, বদলিটা দ্রুত চালু হোক এবং পর্যায়ক্রমে বদলি চালু হওয়ার পরে পর্যায়ক্রমে প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারী যারা আছে সবার জন্য বদলিটা উন্মুক্ত করে দেওয়া হোক। তো এখন যেভাবে আছে এইভাবে অন্তত বদলি চালু হোক, এটা আমরা আমাদের অবস্থান। বদলিটা এখন দ্রুত চালু করার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে দ্রুত বদলিটা চালু করা হোক। কারণ অনেক শিক্ষক ফোন করে কান্নাকাটি পর্যন্ত করে আমার কাছে, কিন্তু আসলে আমাদের পক্ষে তো আমরা চাইলেই তো আসলে সবকিছু হয় না। আমরা হয়তো বলতে পারি, অনেক সময় হয়তো আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি। আমরা অনেক শিক্ষক কয়েকশো মাইল দূরে, 300, 400, 500, 600 মাইল দূরে পর্যন্ত অনেক শিক্ষক আছেন, ওনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো এটা অত্যন্ত অমানবিক। যে বেতন তাদেরকে দেওয়া হয় ওখানে অবস্থান করে, বাড়ি ভাড়া, তারপরে খরচ টরচ করে, আসলে আর কোনো কিছু দেওয়ার মতো, বাড়িতে নিজের ফ্যামিলিকে দেওয়ার মতো আসলে কোনো কিছু আমাদের শিক্ষকদের থাকে না। এই জন্য খুব দ্রুত সময়ের মধ্যে বদলিটা চালু করা হোক, আমরা এটা সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই। যত দ্রুত সম্ভব বদলি চালু করেন, এরপরে রিফর্ম করে অন্যান্য যারা আছে সকলকেই বদলি আওতায় আনার জন্য আমরা অনুরোধ সরকারের কাছে আমরা আহ্বান জানাবো। আরেকটি বিষয় আছে, আমাদের সামনে এসএসসি পরীক্ষা আছে, দাখিল পরীক্ষা। পরীক্ষাকে সরকার নকল মুক্ত করার জন্য ইতিমধ্যে অনেক আপনার পদক্ষেপ ওনারা সরকার নিয়েছে ইতিমধ্যে। যেমন আমাদের মাদ্রাসাগুলোতে আগে নিজস্ব কেন্দ্রেই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতো, এটা চেঞ্জ করা হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। স্কুলে আমি সারা বাংলাদেশের অবস্থা জানি না, কোথাও কোথাও হয়তো আপনার নিজস্ব কেন্দ্রে পরীক্ষা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় ভেন্যু চেঞ্জ হয়েছে। আমরা ভেন্যু চেঞ্জ হোক, কোনো আপত্তি আমাদের নেই। আমার সিসিটিভি স্থাপনের জন্য অলরেডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়তো সিদ্ধান্তের আলোকেই মাওসি থেকে আপনার ইতিমধ্যে, সরি মাওসি না, আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা ঢাকা বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে সিসিটিভি স্থাপন করা হয়। এটা একটা ভালো উদ্যোগ আমরা মনে করি। তবে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যে জিনিসটা বলেছেন যে বিগত সরকারের সময় শিক্ষকরা লিখে দিতেন, এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো করতে পারে, কিন্তু এটা আসলে সার্বজনীন চিত্র না। এইভাবে যেভাবে উনি ইন জেনারেল বলেছেন, এটা আসলে ইন জেনারেল ছিল না। এটা হয়তো কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটতে পারে। এটা বলে তো আসলে আমাদের শিক্ষকদেরকে একরকম মানে ছোট করা হয়েছে। নকলের যে বিষয়টা, নকল, এটা তো আসলে নকল পরীক্ষার সাথে নকলটা উৎপত্তভাবে জড়িত, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ হয়তো থাকবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এটা 100% নকল আসলে বন্ধ করা সম্ভব হবে কিনা জানি না। তবে আমাদের যিনি শিক্ষামন্ত্রী ভাবে আছেন, উনি বিগত সময়ে যখন ক্ষমতা এসেছেন, যখন তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, উনি অনেক
ওনার সফলতার মধ্যে সবচেয়ে বড় সফলতা ছিল যে উনি নকলটাকে নিয়ন্ত্রণে এনেছিলেন, একেবারে নিয়ন্ত্রণ নিয়ে এসেছিলেন। আমরা চাইবো নকল যাতে আমরা শিক্ষকরা যদি আমরা চেষ্টা করি এবং প্রশাসন যদি কঠোর থাকে, তাহলে নকল একেবারে নির্মূল করাও সম্ভব। কারণ আপনারা জানেন, যারা এখন আমার লাইভটি দেখছেন, অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং অনেকে হয়তো কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এই জন্য আমি কথাটা বলছি যে কওমি মাদ্রাসায় আমি নিজেও পড়াশোনা করেছি, ওখানে অ্যাবসলিউটলি নকল বন্ধ। মানে ওখানকার স্টুডেন্টরা কল্পনা করতে পারে না যে আসলে নকল কি জিনিস। এটা আমি আমার সময়ের কথা বলছি, এখন আমি আসলে ওগুলোর সাথে সম্পৃক্ত না, এই জন্য আমি বলতে পারবো না। আমার সময়ের কথা বলছি, মানে স্টুডেন্টরা চিন্তাও করতে পারতো না ওই সময় যে নকল আসলে কি জিনিস। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আপনারা পড়াশোনা করেছেন আপনারা জানেন যে এখানে আসলে কল্পনা করা যায় না পাবলিক ইউনিভার্সিটিতে নকল কি জিনিস। পাবলিক ইউনিভার্সিটিতে কল্পনা করা যায় না এবং কল্পনাও করেন। তো পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনার নকল একেবারে নির্মূল করা যায়, বন্ধ করা যায়, কওমি মাদ্রাসায় যদি বন্ধ করা যায়, তাহলে আমরা আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় কেন আমরা পারবো না? নিশ্চয়ই পারবো, যদি সরকার কঠোর থাকে এবং আমরা যারা কেন্দ্র সচিব আছি এবং আমরা যারা গার্ডের দায়িত্ব পালন করি, আমরা সবাই যদি কঠোর হই, তাহলে নকল একেবারে বন্ধ করা সম্ভব। এই ক্ষেত্রে হয়তো এক দুই বছর হয়তো রেজাল্ট বিপর্যয় হবে, কিন্তু আলটিমেটলি এরপরের বছর, 2 বছর পরে দেখবেন শিক্ষার্থীরা টেবিলে বসে গেছে এবং তাদের মন মগজে এটা ঢুকে যাবে যে নকল করে কোনোভাবে পাশ করার কোনো সুযোগ নেই। এটা হয়তো সামনের দিন এটা শুরু করবেন আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের কাছে মনে হচ্ছে। আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে আমরা সরকারের কাছে বলবো যে আপনার নকলে কড়াকড়ির কারণে যদি পাশের সংখ্যা কাঙ্ক্ষিত না হয়, শিক্ষকদের উপর যাতে প্রেশার ক্রিয়েট করা না হয়। কারণ নকলের যে ট্রেডিশন, এটা যদি একেবারে নির্মূল করতে হয়, তাহলে কিছুটা সময় দিতে হবে। কারণ নকল একেবারে বন্ধ করলে রেজাল্টের যে হার, আমাদের এই হারটা কিন্তু কমে যাবে। এবং এটার কারণে যদি শিক্ষকদেরকে টার্গেট করা হয়, প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়, তাহলে শিক্ষকরা আসলে নকল নির্মূলের জন্য হয়তো কাজ করতে নাও চাইতে পারে। এই জন্য শিক্ষকদেরকে যাতে টার্গেট না করা হয়, অন্তত 2-3 বছর হার্ড লাইনে যদি শিক্ষকরা থাকে, আশা করি নকল নির্মূল করা সম্ভব এবং পর্যায়ক্রমে হয়তো আস্তে আস্তে আবার রেজাল্ট একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে। এটা সরকারের পক্ষ থেকে একটু নিশ্চিত করতে হবে, এটা সরকারের পক্ষ থেকে একটু নিশ্চিত করা দরকার যে নকল বন্ধ হওয়ার ফলে যদি রেজাল্ট খারাপ হয় অথবা পাশের হার যদি কমে যায়, তাহলে শিক্ষককে টার্গেট করা হবে না, প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে না। এটা আমরা সরকারের কাছ থেকে একটা নিশ্চয়তা চাই। সরকার অন্তত এই বিষয়টা একটু ব্রিফ করুক যে এটা টার্গেট করা হবে না। আর একটি বিষয় আমরা শুনেছিলাম, এটা জানি না, যে কোনো প্রতিষ্ঠান যদি খারাপ রেজাল্ট করে, তাহলে তাদেরকে মার্চ করে আশেপাশের প্রতিষ্ঠানের সাথে শিক্ষকদেরকে মার্চ করা হয়। এটাও একটা ভালো উদ্যোগ। কারণ যেখানে শিক্ষার্থী নেই, শিক্ষক আছে, শিক্ষার্থী পাশ করে না, এই সমস্ত প্রতিষ্ঠানে সরকার কেন লক্ষ লক্ষ টাকা প্রতি বছর, আপনার কোটি টাকা কেন এখানে ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে? এটা একটা আসলে বিষয়। সরকার এটাকে কেন তো এইভাবে অপচয় হবে? যদি শিক্ষকদের এবং কর্মচারীদের চাকরিটা যদি নিশ্চয়তা দেওয়া হয় এবং তাদেরকে যদি টার্গেট না করা হয়, আমার বিশ্বাস সবাই মনে প্রাণে নকলের বিরুদ্ধে অবস্থান নিবে এবং আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যে জিনিসটা চাচ্ছেন যে নকলটাকে বন্ধ করার জন্য, এটা উনি সফল হবেন বলে আমি বিশ্বাস করি। তো নকলের ব্যাপারে আমরা জোটের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সবাই নকল বন্ধের ব্যাপারে আপনারা সবাই সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন প্রশাসনকে, এবং আমরা সবাই চেষ্টা করব যাতে নকল নামক যে আপনার বেদিটি আছে, এটা যাতে আমাদের দেশ থেকে এটা যাতে একেবারে উঠে যায়। বিশ্ববিদ্যালয়ে যেমন কোনো রকমের নকল চলে না, কওমি মাদ্রাসায় যেমন নকল চলে না, আমরা যাতে স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসায় নকল একেবারে নির্মূল করতে পারি, আমাদের সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। এই ক্ষেত্রে হয়তো আমাদেরকে শ্রেণী কার্যক্রমে আমাদেরকে বেশি মনোযোগী হতে হবে। আমরা যদি শ্রেণী কার্যক্রমে মনোযোগী হয়, শিক্ষার্থীরা যদি বুঝতে পারে যে নকল ছাড়া আপনার পড়াশোনা, নকল ছাড়া আপনার পাশ করা যাবে না, তাহলে আমাদের উভয়ের সমন্বয়ে ইনশাল্লাহ একটা নকল মুক্ত পরিবেশ ইনশাল্লাহ তৈরি করা যাবে। আর নকল মুক্ত পরিবেশ যদি তৈরি করা যায়, যারা বের হবে তাদের কাছ থেকে জাতি কিছুটা মানে সেবা পাবে, তারা যখন জাতিকে সার্ভ করতে পারবে। আর নকল করে পাশ করে জাতিকে সার্ভ করার পরিবর্তে বরং জাতির কাজে বোঝা হয়ে দাঁড়ায় এই শিক্ষিতরা। এই জন্য নকলটা বন্ধের ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আরো কিছু বিষয় আছে, আমাদের যে কল্যাণ অবসরের যে বিষয়টি, এটা আসলে অত্যন্ত কি বলবো, এটা আসলে আমি জানি না সরকার আসলে কেন সরকার এই বিষয়ে কেন সরকারের কোন রকমের মানে হেডেক নেই, এটা আমরা আসলে জানি না। আমাদের যে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেছিলেন যে আমরা বন্ডের মাধ্যমে হলেও শিক্ষকদেরকে যাতে দ্রুত তাদের যে পাওনা দিয়ে এগুলো পরিশোধ করার জন্য আমরা চেষ্টা করছি। এটা আমরা শুনেছিলাম, উনি আমাদেরকে বলেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখি এর আসলে কোন রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। একজন শিক্ষক তার জীবনের পুরা সময় তার কাছ থেকে তিলে তিলে প্রতি মাসে তার কাছ থেকে আপনার টাকা কেটে নেওয়া হচ্ছে। আগে 6% কেটে নেওয়া হতো, এখন 10% কেটে নেওয়া হচ্ছে মূল বেতনের। তো এই যে তার নিজস্ব টাকা তার কাছ থেকে প্রতি মাসে নেওয়া হচ্ছে, এটা নিয়ে ওখানে জমানো হচ্ছে, এটার হিসাব
এটা হিসাব, আমরা কোনো হিসাব জানি না। আমরা দেখেছি স্কুলের, প্রাইমারি স্কুলে অথবা সরকারি অন্যান্য স্কুলে যারা চাকরি করেন বা সরকারি চাকরিজীবী, তারা কত টাকা জমা করেন, তাদের ওখানে ফান্ডে কত টাকা জমা হয় সব আসলে তারা দেখতে পারে। ওখান থেকে তারা লোনও নিতে পারে, অথচ আমাদের টাকা কাটা হয় 10% প্রতি মাসে। আমরা জানি না আমাদের কত টাকা কাটা হচ্ছে। ওখান থেকে আমরা কোনো রকমের লোন পর্যন্ত নিতে পারি না। এই সিস্টেমগুলো পরিবর্তন করা খুবই জরুরি। এবং একজন শিক্ষক সারা বছর তার সারা জীবন চাকরি করে ধীরে ধীরে যে টাকাটা জমিয়েছে, এই টাকাটা তাকে পাওয়ার জন্য দেখা যায় আপনার 5 থেকে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। অনেক শিক্ষক এই টাকাটা দিয়ে হজে যেতে চায়, উনি দেখা যায় আপনার এই টাকা না পাওয়ার কারণে হজে যেতে পারে না, মেয়ে বিয়ে দিতে চায়, বাড়ি করতে চায়, দেখা যায় সে তার স্বপ্নের বাড়িটি করতে পারে না, তার মেয়েকে বিয়ে দিতে পারে না, ও অনেকে চিকিৎসা করতে পারে না। আমাদের একটা বড় অংশ শিক্ষক এই টাকাটা না পেয়ে দুনিয়ার তার যে দুনিয়ার জিন্দেগির সফর সে শেষ করেন। এটা অত্যন্ত অযৌক্তিক, অমানবিক এবং অগ্রহণযোগ্য। আমরা সরকারের কাছে অনুরোধ করবো এই ব্যাপারে একটা বিশেষ পরিকল্পনা সরকার যাতে নেই, এবং আমাদের শিক্ষকদের যে পাওনাদি 3 মাসের মধ্যে যাতে আমাদের শিক্ষকদের পাওনাদি যাতে পরিশোধ করা হয়, এই ব্যাপারে আমরা সরকারের সদয় দৃষ্টি আমরা আকর্ষণ করছি। এই ব্যাপারে সরকারের সদয় দৃষ্টি দিবেন আমরা বিশ্বাস করি। ব্যান্ড বেসে যারা যান, আমি সাধারণত আসলে তদবির যেহেতু আমি এগুলো করি না, আমি এগুলোতে আসলে কম যাই, ওখানে যারা যান তারা আমাকে বলেছেন যে শিক্ষকরা যেভাবে, অসহায় শিক্ষকরা ব্যান্ড বেসের যে আগে ছিল, এখন তো অবশ্য ব্যান্ড বেসে নেই, কল্যাণ অফসরের অফিসে যেভাবে তারা আসেন এবং অসহায় ভাবে তারা যেভাবে ঘুরে আপনার বেড়ান, এবং বছর কি বছর তারা যেভাবে আপনার বঞ্চিত হন, এটা আসলে আমরা আসলে এটা প্রত্যাশা করি না। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে বা পাচার হয়েছে। আমরা তো শুনেছি এক মন্ত্রী প্রায় তার ফ্ল্যাটই বিদেশে আছে প্রায় 300-র উপরে। এত টাকা বাংলাদেশ থেকে লুটে নিয়ে যাচ্ছে, আর আমাদের এই অসহায় শিক্ষকদের জমানো টাকা সময় মতো তারা পায় না। এটা আমাদের একটা জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জাজনক, এটা আমাদের জন্য কলঙ্কজনক। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে অন্তত এই কলঙ্ক থেকে আপনি আমাদেরকে উদ্ধার করবেন। জাতীয়করণের ব্যাপারে 2টি কথা বলে আমি আমার লাইভ শেষ করবো। সেটি হচ্ছে, জাতীয়করণের ব্যাপারে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন প্রেস ক্লাবের একটি সময় থেকে প্রোগ্রামে যে আমরা ক্ষমতায় গেলে, আমরা যদি আবার সরকার ফর্ম করি, তাহলে আমরা কিন্তু উচ্চশিক্ষা জাতীয়করণ করব। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ওনার মায়ের দেয়া যে প্রতিশ্রুতি, যার ভিডিও ফুটেজ আপনারা অনেকে আছে আপনাদের কাছে, আপনারা এটা শেয়ারও করেন মাঝে মধ্যে, আমি মনে করি এটাকে অগ্রাধিকার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী ওনার মায়ের যে স্বপ্ন ছিলেন, ওনার যে প্রতিশ্রুতি ছিলেন, ওনার যে ওয়াদা ছিলেন, তিনি সেই ওয়াদা পূরণ করবেন এবং উচ্চ শিক্ষা জাতীয়করণ করবেন, আমরা বিশ্বাস করি। এটা আমাদের বিশ্বাস। আমরা সরকারের কাছ থেকে এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমরা পদক্ষেপ দেখতে চাই। এবং বিক্ষিপ্ত ভাবে যে জাতীয়করণ, এটা বিগত সরকার পরে একটি বৈষম্য তৈরি করেছে, আমরা এই বিক্ষিপ্ত ভাবে জাতীয়করণ আমরা দেখতে চাই না। আমরা প্রয়োজন এটাকে যদি আপনার ক্যাটাগরি করে এটাকে জাতীয়করণ করা হয়, ABCD এরকম ক্যাটাগরি করে যদি জাতীয়করণ করা হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা চাই এমপিভুক্ত শিক্ষা পুরাটা জাতীয়করণের আওতায় আনা হোক এবং তদারকি শক্তভাবে এখানে তদারকি করা হোক, এটা আমাদের কোনো আপত্তি থাকবে না। আর আরেকটি বিষয় আমরা সরকারকে জানাতে চাই, সেটি হচ্ছে সরকার যদি আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে যে ফান্ড আছে, অনেক প্রতিষ্ঠানগুলো অনেক বেশি রিচ, এমন প্রতিষ্ঠান আছে যে এক প্রতিষ্ঠানের টাকা দিয়ে অন্তত 500 প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা যাবে। তো এই যে অজস্র আপনার টাকা পয়সা প্রতিষ্ঠানগুলোতে আছে, এগুলোকে যদি সরকার নিজস্ব কোষাগারে নিয়ে সরকার যদি এক ঘোষণায় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করে, তাহলে এটা সরকারের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। বিগত সরকারের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু প্রাইমারি শিক্ষা প্রথম জাতীয়করণ করেছিলেন। এটা কিন্তু ইতিহাস, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এবং বিগত সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয় তিনি সরকারিকরণ করেছেন, লক্ষাধিক শিক্ষককে জাতীয়করণ করেছে, এটা কিন্তু কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আমরা চাচ্ছি বিএনপি অন্তত এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিই। ওনারা অন্তত মাধ্যমিক শিক্ষা, আমাদের এমপিভুক্ত শিক্ষা যেটা আছে, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি, ওনারা অন্তত এই শিক্ষাটা জাতীয়করণ করে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। এবং বিগত সরকার যেমন প্রাইমারি শিক্ষাকে জাতীয়করণ করে ওনারা একটি ইতিহাসে জায়গা করে নিয়েছেন, আমরা আশা করব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি এমপিভুক্ত শিক্ষাটাকে জাতীয়করণ করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে নিবেন এবং ইতিহাসে উনি স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। আমরা এটা বিশ্বাস করতে চাই যে উনি হয়তো এই ব্যাপারে কাজ করবেন। আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে আমাদের যে পে স্কেলের যে বিষয়টি, পে স্কেলের বিষয়ে আমরা পত্রিকায় যে তথ্যগুলো পেয়েছি অত্যন্ত দুঃখজনক। আসলে বিগত সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে পে স্কেল পে কমিশন গঠন করে তারা রিপোর্ট রেডি করেছেন এবং তাদের আমরা শুনেছি যে 41 এখানে 41 শত কোটি টাকা ওনারা এখানে রেখেও গিয়েছিলেন বাজেটকে
41,000 কোটি টাকা ওনারা এখানে রেখে গিয়েছিলেন বাজেটকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা দেখলাম ওই সময় আমাদের এই যে পে স্কেল প্রোগ্রামটি হয়নি। আমাদের একটা প্রত্যাশা ছিল যে এই সরকার এসে এটা হয়তো বাস্তবায়ন করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে আমরা যথাসময়ে পে স্কেল আমরা বাস্তবায়ন করব। আমরা যে নিউজ গুলো আমরা দেখেছি যে এখানকার যে টাকাগুলো আছে এগুলো ফ্যামিলি কার্ডে এবং কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের জন্য যে বিশেষ প্রণোদনা ভাতা, তারপরে যে জ্বালানিতে যে ভর্তুকি, এগুলোর জন্য নাকি এগুলোকে ওখান থেকে আপনার ট্রান্সফার করা হয়েছে। আমি জানি না এগুলো পত্রিকায় এসেছে, এগুলো সত্য কি মিথ্যা আমরা জানি না। আমরা যারা সরকারের প্রজাতন্ত্রে যারা আমরা কর্মচারী আছি, আমরা তো আরো 5 বছর আগেই আমাদের আসলে একটা পে স্কেল পাওয়ার কথা। 15 থেকে আজকে কত 26 বা 11 বছর পেরিয়ে গেছে। সরকারের উচিত এটাকে সদয় বিবেচনায় নেওয়া, এবং যদি সরকারের পক্ষে একবারে যদি সম্ভব না হয় অন্তত এটাকে আপনার অন্তত কয়েকটি বাজেটে অন্তত এটাকে আমরা বাস্তবায়ন করা যেতে পারে। প্রয়োজনে 2টি বাজেটে এটাকে বাস্তবায়ন করা যেতে পারে। আগামী বাজেটে যদি পে স্কেলের বাস্তবায়নের ঘোষণা না আসে, নিঃসন্দেহে প্রজাতন্ত্রের কর্মচারী হতাশ হবে। কারণ 11 বছর আগের যে বেতন কাঠামো, এই বেতন কাঠামো দিয়ে এখন 11 বছর আগের দ্রব্যমূল্যের যে ছিল, দ্রব্যের যে মূল্য ছিল, এখন এটা অনেক বেশি বেড়ে গেছে। ওই আপনার টাকা দিয়ে আসলে একজন কর্মচারীর পক্ষে সৎভাবে আপনার যদি কেউ জীবন যাপন করে, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা সৎভাবে জীবন যাপন করে তাদের পক্ষে এই টাকা দিয়ে জীবন যাপন করা, পরিবারের খরচ নির্বাহ করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব, সরকার যাতে আগামী বাজেটে যাতে সরকার আমাদের যে পে স্কেলটা এটা বাস্তবায়নের বিষয়টা সরকার যাতে ভাবে, এবং আমাদের অবশ্যই সরকারের কাছে দাবি থাকবো যাতে জানুয়ারি ফেব্রুয়ারি